স্বাগত নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। ঘূর্ণিঝড় রেমাল অতিক্রম করছে উপকূল। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপকূল জুড়ে। ঘূর্ণিঝড়ে প্লাবিত হয়েছে উপকূলের নিম্নাঞ্চল। এর প্রভাব কাটতে সময় লাগবে ৫ থেকে ৭ ঘন্টা। ঘূর্ণিঝড়ের তাণ্ডব ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নাঈম ওয়ারা। জনাব গওহর নাঈম ওয়ারা, আপনাকে স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো দেখছেন যে আজকে সারাদিনই গণমাধ্যমে ঘূর্ণিঝড় রিমালের এটাই প্রধান খবর। হ্যাঁ, প্রধান খবর। ইতিমধ্যেই উপকূলে আঘাত এনেছে, উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড়টি। এই যে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানলো, এর প্রভাব কি হতে পারে, আপনি কি পর্যবেক্ষণ করছেন আর কি? না, এটা ধরেন খুব বড় শক্তি সম্পন্ন নয়। এটা খুব বেশি হলে, যেখানে এখন পর্যন্ত সংবাদপত্রে যেভাবে আসছে বা মিডিয়া যেভাবে বলছে ১০০ থেকে ১২০ সর্বোচ্চ হতে পারে। আরেকটা ভরসার জায়গা যে এটা যখন আসছে তখন আমাদের জোয়ার নাই। জোয়ার হবে রাত ১২টার পরে। আবার ভাটা ৩টে থেকে শুরু হয়েছে, এখন ভাটার সময় আছে। তো যদি জোয়ারের সাথে হতো তাহলে একটু ভয়ের কিছু ছিল, কিন্তু তার মধ্যেও ধরেন আপনার সুন্দরবনের নিম্নাঞ্চলে পানি উঠে গেছে, কোথাও কোথাও ৪ ফুট পর্যন্ত পানি উঠেছে, এবং বরগুনার চর এলাকা প্লাবিত হয়ে গেছে অলরেডি। এছাড়াও বিভিন্ন জায়গায় মানুষ একটু ভয় পেয়েছে, যেভাবে পানি বাতাসের চাইতে পানিটা বেশি উঠছে, এবং মানুষ আসলে বাতাসের চাইতে পানিকে বেশি ভয় পায়। যদি পানিটা বেশি হয় তাহলে তারা ভয় পাবে। দু এক জায়গায় বোধহয় সাইক্লোন শেল্টারে যেতে গিয়ে কেউ কেউ পড়ে গিয়ে মারাও গিয়েছে, এরকম একটা দুটা ঘটনা ঘটেছে। জলোচ্ছ্বাসে একজন মারা গেছে, আমরা খবর পেয়েছি কলকাতায়। সে ওই সাইক্লোন শেল্টারে যেতে গিয়ে পড়ে গিয়ে ইয়েতে গেছে, এরকমই দু একটা। তবে খুব বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ওইভাবে নাই। তবে যেটা বলা হচ্ছে না বা যেটা বলা দরকার সেটা হলো, এটার সাথে খুব মিল আছে আমাদের আমফানের, এবং আমফানের পরবর্তীতে ইয়াস, যেটা ২ বছর আগে হয়েছিল, সেটাই ২৬ তারিখে ২৬শে মে হয়েছে। ২১শে মে ২০২০-এ হয়েছিল আমফান, এবং সেই সময় আমাদের উপকূলে যথেষ্ট সতর্কতা ছিল, কিন্তু সতর্কতা ছিল না উপকূলের বাইরের জেলাগুলোতে। যশোরে ১৭ জন মানুষ মারা যায় আমফানে। তো এইটা এমন একটা প্রকৃতির ঝড় যেটা সুন্দরবনে আসে বা সুন্দরবনের পাশ দিয়ে ঢোকে, সেটা সুন্দরবনের পার্শ্ববর্তী জেলাগুলোকে খুব বড় ধরনের এফেক্ট করে। তারপরে যশোর, মাগুরা বা ঝিনাইদহের মানুষ কালবৈশাখী দেখেছে। কালবৈশাখী খুব সংক্ষিপ্ত, ধরেন ১ ঘন্টা, খুব বেশি হলে আধা ঘন্টার একটা ঝড়, কিন্তু এটা তো একটু দীর্ঘ সময় ধরে প্রবাহিত হবে। এখন ওখানে অনেক ফসল আছে, ওখানে এখন আমের সময় আম আছে, লিচু আছে। এইগুলো সংরক্ষণের ব্যাপারে কোনো মানে একটা সতর্কতা যাওয়া উচিত ছিল। আমাদের খুব সুন্দর একটা স্ট্যান্ডিং অর্ডার আছে, অনেকে বলে ফুটফুটে সুন্দর স্ট্যান্ডিং অর্ডার, কিন্তু যেমন ধরেন আজকে সকালেই একটা ট্রলার ডুবি হয়েছে মংলাতে। এটা তো হওয়ার কথা না, কারণ ৭ নম্বর হয়ে যাওয়ার পরপরই নৌ চলাচল বন্ধ হয়ে যাওয়ার কথা, এবং ওখানে যে ইপিজেড আছে সেখানে শ্রমিকরা আসে নদীর ওই পার থেকে, তা তারা আসতে পারবে না। অতএব ওটা বন্ধ ঘোষণা করে দেওয়া উচিত ছিল, সেটা করে নাই। বরঞ্চ তারা ফোন করে ডেকেছে যে তোমরা আসো, যেমন আমাদের সাভারে রানা প্লাজে হয়েছিল, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে গিয়েছিল ওখানে। এবং সেই অবস্থায় যেহেতু নৌকা কম ছিল, তারা একই নৌকায় অনেক মানুষ চড়েছে, কাছাকাছি এসে এটা ডুবে গিয়েছে। এখনও অনুসন্ধান চলছে যারা নিখোঁজ আছে তাদের জন্য। তো এই জিনিসগুলো আসলে আমাদের একটু ভাবিয়ে তোলে যে এত কিছুর পরে একটা এত সুন্দর স্ট্যান্ডিং অর্ডার আছে, মানুষ জানে, মানে অফিসিয়ালি বলতে হবে জানে সবাই, কিন্তু কাজটা ঠিক মতন হয় না। এটাই ভয়ের ব্যাপার আর কি। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা তো সুনাম অর্জন করেছি, আমাদেরকে রোল মডেলও বলে অনেকে। তো আমাদের এই যে দুর্যোগ ব্যবস্থাপনার যেই পদ্ধতিতে আমরা দুর্যোগকে ব্যবস্থাপনা করছি, সেখানে পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? কেননা দুর্যোগের ইন্টেন্সিটি বা ঘনঘটা তো বেড়ে গেছে। রোল মডেল বলছি আমরা, আমাদেরকে হয়তো বাইরের লোকজনও বলে, সেটা হচ্ছে আমরা দুর্যোগকে মাপি লাশ দিয়ে, কত লাশ পড়লো সেটার উপরে। আপনি যদি এখন একটা দুর্ঘটনার কথা শুনেন, আপনি চট করে জিজ্ঞাসা করবেন বাসে কয়জন মারা গেছে। যদি মনে করেন অনেক মানুষ মারা গেছে তাহলে খুব বড় দুর্ঘটনা। এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও আমরা লাশ দিয়ে মাপি। হ্যাঁ, লাশের সংখ্যা কমেছে, কিন্তু যে জিনিসটা আমরা বলি না, যেটা বলা দরকার, 91-এর পরে আমাদের সাইক্লোনের ফল আর জোয়ার কোইনসাইড করে নাই। আজকে রাত্রেও যদি এটা কোইনসাইড করতো তাহলে
আপনি আমাকে বোধহয় স্টুডিওতে রাখতে ভয় পেতেন যে ঢাকা শহরে অনেক বড় ধরনের দুর্যোগ হতো। সেটা কোইনসাইড 91-এর পরে আর হয় নাই। সেইটার উপরে ভিত্তি করে যদি আমরা বলতে থাকি যে এখন মানুষ কম মরছে, নিশ্চয় আমাদের ব্যবস্থাপনায় আমাদের বিল্ডিং তৈরি হয়েছে অনেক, আমাদের সাইক্লোন শেল্টার হয়েছে, আমাদের অনেক মানুষ আছে যারা মানুষকে ডেকে নিয়ে যায়, ইয়েতে করে। কিন্তু মূল ঘটনা কিন্তু ওইটাই যে সাইক্লোনের ফল এবং জোয়ার একই সময় হয় নাই, কোইনসাইড করে নাই। এটা একটা বলবো আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে অথবা প্রকৃতির একটা ইয়ে। কিন্তু সেই সাথে যেমন ধরেন 91-এ আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে, বিশেষ করে সাইক্লোনের ক্ষেত্রে যারা খুবই বড় ভূমিকা রাখে, যেটা বঙ্গবন্ধুর হাতে তৈরি একটা প্রতিষ্ঠান, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম বলে আমরা সিপিপি। তখন সিপিপি ভলেন্টিয়ারদের যে বয়স ছিল গড় 20 বছরের নিচে ছিল বা 25 ছিল, এখন বেশিরভাগই হচ্ছে 50+। তখন যে তারুণ্য নিয়ে তারা কাজ করতে পারতো, এখন সেটা হচ্ছে আমরা কেন এদেরকে নতুন জেনারেশনকে আকৃষ্ট করতে পারছি না সাইক্লোনের ভলেন্টিয়ার হতে? কারণ ওই ভলেন্টিয়ারিজমটা অনেকভাবে হেল্প করছে। তাদের ভিতরে অনেকে উপজেলা চেয়ারম্যান হয়েছে, পরবর্তীতে এমপি হয়েছে, এমন অনেকে আছে যারা শুরুই করেছিল সিপিপি ভলেন্টিয়ার হিসেবে তরুণ বয়সে। ওখানে একটা লিডারশিপ তৈরির একটা শিক্ষা তারা পেয়েছে, সেটা তারা কাজে লাগিয়েছে জীবনের ক্ষেত্রে। কিন্তু এখন আমরা তরুণদেরকে আর সেখানে আকৃষ্ট করতে পারছি না। খুব কম তরুণ আছে যে সেখানে যাচ্ছে। এর মধ্যে একটা বড় উন্নতি হয়েছিল যে আমরা নারীদেরকেও আনতে পেরেছিলাম সাইক্লোনের ভলেন্টিয়ার হিসেবে, প্রায় 10,000-এর মতন। সেখানেও একটা আমাদের আছে, আমরা খুব ইয়াং মেয়েদেরকে বা যারা তরুণী আছে যারা আরও অনেক সময় দিয়ে কাজ করতে পারবে, তাদেরকে আনতে পারছি না। এটাও আমাদের মানতে হবে যে এই সীমাবদ্ধতা। আমরা যদি খুব খুশি হয়ে থাকি যে আমাদের রোল মডেল হয়ে গেছে, অথবা আমাদের কিছু আর উন্নয়নের করার জায়গা নেই, তাহলে এটা খুব ভুল হবে। এখানেও আমাদের অনেক মনোযোগী হতে হবে যে আমরা যেন আসলেই রোল মডেল হয়ে হিসাবে থাকতে পারি এবং মানুষকে সম্পৃক্ত করে একটা ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি। এই যে ঘূর্ণিঝড়ের খবর সংগ্রহের জন্য আমাদের সহকর্মীরা ঢাকা সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় খবর সংগ্রহ করছেন, আমরা একটু এই মুহূর্তে কি অবস্থা একটু জেনে আসি। পটুয়াখালীর কুয়াকাটা আছেন আমাদের সহকর্মী নাইম আবির, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। আবির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আবির, আমরা যতদূর জানি যে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র ইতিমধ্যেই অতিক্রম করছে। এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কি, মানে যেহেতু কেন্দ্র অতিক্রম করছে উপকূল? এই মুহূর্তে এখন যে অবস্থা কুয়াকাটা সমুদ্র সৈকতের এবং পুরো পটুয়াখালী জেলার, সেটি যদি বলতে চাই যে এখন থেকে আরও প্রায় ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক হবে রিমালের যে মূল কেন্দ্রীয় বিন্দু, সেটি আসলে এই খেপুপাড়া সীমান্ত যে উপকূলবর্তী এলাকা, সেটি আসলে অতিক্রম করছে এবং তার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি একটু দেখাতে চাই আপনাকে, এই যে পুরো কুয়াকাটা যে সদর, সেই সদর থেকে পুরো কুয়াকাটা সমুদ্র সৈকত আশপাশ যে রাস্তাটি, সেই রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো রকমের গতিতে এখানে ঝড় হচ্ছে, বাতাস বইছে, পূবালি বাতাস, এবং একসাথে সমুদ্র কিন্তু বেশ উত্তাল রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু জোয়ারের সময় চলছে এবং স্বাভাবিকভাবে জোয়ারে যেরকম পানির উচ্চতা থাকে তার থেকে অনেক বেশি পানির উচ্চতা কিন্তু এই মুহূর্তে সমুদ্রে রয়েছে। এবং আমরা যদি এই পুরো রাস্তাটার কথা বলি, রাস্তাটা একেবারে মোটামুটি শুনশান নীরব রাস্তায় পরিণত হয়ে গেছে, যেখানে প্রতিদিন হাজারো পর্যটকের ভিড় থাকে, যাতায়াত থাকে। তারা ইতিমধ্যেই অনেকেই ঢাকায় ফিরে গেছেন, স্ব গন্তব্যে ফিরে গেছেন এবং অনেকেই হোটেল মোটেল রিসোর্টগুলোতে যারা এখানে অবস্থান করেন, তারা এখানে অনেকেই ইতিমধ্যেই চলে গেছেন। আমরা সন্ধ্যা পর্যন্ত কিন্তু পর্যটকদের এখানে আনাগোনা দেখেছিলাম, সন্ধ্যার পরে আমরা ওইভাবে তেমন কোনো পর্যটকের অবস্থান দেখিনি। আর যদি সাধারণ যে স্থানীয় জনগণের কথা একটু বলি আপনাকে, তাহলে হচ্ছে যে এখানে প্রায় 350-র মতো যে আশ্রম বা শেল্টার তৈরি করা হয়েছে, 350-র মতো, এবং এখানে প্রায় 150-র মতো হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সেগুলো অস্থায়ীভাবে কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে। যদিও আমরা খুব একটা আশ্রয় কেন্দ্রে গিয়ে 2 বা 3টি পরিবারের বেশি সাধারণত যারা আশ্রয় নিয়েছেন এরকম আমরা কাউকে খুঁজে পাইনি।
এবং আরেকটি বিষয় কি জানিয়ে রেখি যে এই মুহূর্তে বাতাসের গতিবেগ প্রায় 90 থেকে 100 কিলোমিটার ঘন্টায় রয়েছে। এবং আরেকটি বিষয় সেটি হলো যে আমরা যত জানতে পেরেছিলাম যে দুপুরের পরে অর্থাৎ এটির যে অগ্রভাগ রিমালের যে অগ্রভাগ সেটি কিন্তু আঘাত এনেছিল এবং এর পর আমরা সন্ধ্যার কিছু পরে মূলত রিমালের যে কেন্দ্র সেটি আঘাত এনেছে এবং এটি প্রায় 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত কিন্তু এই খেপুপাড়া যে উপকূলবর্তী এলাকা সেই উপকূলবর্তী এলাকার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে এবং 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত এর স্থায়িত্ব আসলে হতে পারে। এবার একটু আমি যদি সার্বিক পরিস্থিতি বলতে চাই যে স্থানীয় জনসাধারণের এখানে একটা বড় রকমের বাঁধ রয়েছে, সেই বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে রাঙ্গাবালী যে উপজেলা সেই উপজেলার বিভিন্ন অঞ্চলে পানি উঠে গেছে, বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক বিভিন্ন রকমের সরঞ্জামাদি ক্ষতি হয়েছে। সার্বিকভাবে এই ক্ষতি পূরণ বা কীরকম ক্ষতি হলো সেটি আসলে আমরা আগামীকাল বা আগামী পরশুদিন জানতে পারবো। তবে সামগ্রিকভাবে যদি বলি তাহলে এই মুহূর্তে সাগরের যে উত্তাল অবস্থা সেই সাগরের উত্তাল অবস্থার কারণেই এবং পানি যে প্রায় যেহেতু আবহাওয়া অফিস আমাদেরকে বলেছিল যে 8 থেকে 12 ফুট দীর্ঘ জলস্রাব কিন্তু এখানে হয়ে যেতে পারে এবং আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি যে বিপদসীমার মানে যদি বলি যে সাধারণত যেরকম জোয়ার চলাকালীন অবস্থায় যেরকম থাকে তার থেকে কিন্তু তুলনামূলক বেশি এখানে হয়েছে। আমরা যদি কিছু দোকানপাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেখানে যে সমুদ্র তীরবর্তী জায়গা অর্থাৎ সমুদ্র উপকূলে সেটা কক্সবাজারে আছে, কুয়াকাটাতেও আছে, বিভিন্ন স্থায়ী এবং অস্থায়ী দোকানপাট রয়েছে। পর্যটকরা যারা এখানে কেনাকাটা করতে আসেন এবার সেখানে এরকম আমরা কিছু দোকান আপনাদের দেখাচ্ছি যে যেই দোকানগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে ইতিমধ্যে সেই রিমালের যে আঘাতে সেই দোকানগুলো কিন্তু ভেঙে গেছে, অনেকগুলোর ছাদ উড়ে গেছে, অনেকগুলোর দেয়াল ভেঙে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে যে কি ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি একটু জানবেন যে সুনির্দিষ্ট ভাবে বেড়িবাঁধের কোথাও ভাঙনের খবর পেয়েছেন কিনা এবং সাইক্লোন সেন্টারে মানুষের যেতে অনাগ্রহের কারণ কি? তো স্যার আমরা এটি জানতে চেয়েছি এবং কয়েকজন স্থানীয়র সাথে আমরা কিন্তু কথা বলেছি যে সাইক্লোন যে সেন্টারগুলো রয়েছে বা আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে কেন মানুষ যাচ্ছে না। আমাদেরকে এরকমও বলেছে যে 10 নম্বর মহাবিপদ সংকেত এই পটুয়াখালী বা কুয়াকাটা উপকূলবর্তী এলাকার মানুষজনের জন্য খুব স্বাভাবিক ঘটনা বলে তারা এটাতে অনেক বেশি অভ্যস্ত বলে তারা আসলে এটাতে বিশেষ করে তাদের যে আশ্রয় কেন্দ্রগুলোতে যাবার যে সেটি কিন্তু আমরা খুবই কম তাদের মধ্যে এবং তারা নিজ নিজ বাসাতেই অবস্থান করছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে মাইকিং করা, বিভিন্ন রকমের প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সবশেষ আমাদের উপজেলা চেয়ারম্যানের সাথে উপজেলা যে নির্বাহী অফিসার তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে শেষ পর্যন্ত তারা কিন্তু বল প্রয়োগ করতেও বিভিন্ন জায়গায় বাধ্য হয়েছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে হবে এবং একটি সময়সীমা তারা বেঁধে দিয়েছিলেন যে আজ বিকেল 3টার মধ্যেই যেন সবাই এই আশ্রয় কেন্দ্রগুলোতে যায়। কিন্তু সেই জায়গায় আমি তো আগেই বললাম আপনাকে যে আমরা কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি এবং সেখানে আমরা মোটামুটি কয়েকটি পরিবারের বাইরে গিয়ে বেশিরভাগ কোনো পরিবার বা একসাথে অনেকগুলো মানুষ থাকা সেটি আমরা পাইনি। আর বেড়িবাঁধের ব্যাপারে যদি একটু বলেন যে বেড়িবাঁধ কোথাও ভেঙেছে কিনা? সেখানে আমরা গিয়েছিলাম এবং সেখানে ওখানে গিয়ে একটি বঙ্গবন্ধু কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা সবশেষ একটি পরিবারকে পেয়েছিলাম। হয়তো এখন সেই সংখ্যা কিছুটা হলেও বেড়েছে কিন্তু সেটি একেবারে ওই জায়গাটিতে রয়েছে। তো ফলে আপাতত এই হচ্ছে আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে রিমালের সবশেষ। ধন্যবাদ নাইমাবির। আমরা শুনছিলাম যে আমাদের সহকর্মী নাইমাবির কুয়াকাটায় কি পরিস্থিতি দেখছেন আপনি। তাকে আমরা জিজ্ঞাসা করলাম যে সাইক্লোন সেন্টারে মানুষ যেতে অনীহার কারণ কি। এটা কি মানে সে যেটি জানালো যে 10 নম্বর মহাবিপদ সংকেত সেটাকেও তারা গ্রাহ্য করছে না। মানে এই যে আমরা তো রাজধানীতে বসে চিন্তা করছি যে এটা মহা দুর্যোগ, কিন্তু উপকূলের মানুষের কাছে কি এটা মানুষ তো নিজে নিরাপদে থাকতে চায়, নিজেকে বাঁচাতে চায়, কিন্তু সাইক্লোন শেল্টারে তাকে কোনোভাবে সেটা তাকে আকর্ষণ করে না। মানুষ তার নিজের বাড়িটা ছেড়ে কোথাও যেতে চায় না। এটা হলো এইটা আমাদেরকে বুঝতে হবে যে মানুষ কীভাবে উদ্বাস্তু হতে চায় না।
সে তার জায়গাতেই থাকতে চায়, সেটা হলো সারা পৃথিবীর মানুষের মধ্যেই এই জিনিসটা কাজ করে। আমি যদি এখনই আপনাকে বলি আপনি এই চেয়ারটা এসে বসেন, আপনি কেন আমি যাব এখান থেকে, এটা তো আমার চেয়ার। তো এই যে বোধটা আছে, এবং সে তার হাঁস মুরগি গরু ছাগল এগুলো তো আছে, তাছাড়াও মানুষ ধরেন খুব বড় আত্মীয়র বাড়ি বেড়াতে গেলেও সে বেশিক্ষণ থাকে না, তার বাড়িটা হয়তো আরও অনেক অনেক আরামদায়ক বাড়ি, কিন্তু সে তার নিজের বাড়িতে ফেরত আসতে চায়। এইটা হলো মানুষের জন্মগত একটা প্রবণতা। সেটার বিরুদ্ধে গিয়ে আমি যদি তাকে বলি যে আমি যখন তুমি হুইসেল বাজাবো তুমি সাথে সাথে ঘরবাড়ি ছেড়ে ওখানে চলে যাবা, আবার যখন হুইসেল আরেকটা দুটা বাজাবো তখন তুমি ফেরত আসবা, এটা হবে না, কোনো অবস্থাতে হবে না। এটা একটা জিনিস। দ্বিতীয় যে জিনিসটা হলো, আমরা একটা সাইক্লোন শেল্টারে একজন মানুষের জন্য 2 স্কোয়ার ফিট জায়গা আছে, এবং 2 স্কোয়ার ফিট জায়গায় মানুষ গাদাগাদি করে কতক্ষণ থাকতে পারে? 1 ঘন্টা 2 ঘন্টা হতে থাকতে পারে। আগে যখন আমরা দেরিতে খবর পেতাম তখন হয়তো এটা ঠিক ছিল, এখন তো আমরা অনেক আগে খবর পাই। এটা গতকাল থেকে ইভ্যাকুয়েশনের কথা বলা হচ্ছে। 24 ঘন্টা মানুষ কিভাবে থাকবে? আমাদের সিডরে বেশিরভাগ মানুষ মারা যাওয়ার কারণ এটাই ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, পরে দেখেছে কিছু না, সকালে সূর্য দেখেছে চলে আসছে, বিকেলে আবার যেতে বলছে, আর তারা যায় নাই। তো এইটা মানুষ আসলে নিজে থেকে বাড়ি ছেড়ে সে যেতে চায় না, তার ঘর ছেড়ে সে যেতে চায় না, এটা সকলের মধ্যেই এটা আছে। যে কারণে আমরা ঈদের ছুটিতে সবাই গ্রাম দেশে চলে যাই। এই যে ঢাকা শহরে থাকছি সারা বছর, ঢাকা শহরটা যেন আমার না, ওইটাই আমার জায়গা। তো এইভাবে মানুষকে নিজেকে ডাকে, তার নিজের জায়গায় সে থাকতে চায়, সেটা একটা বড় জিনিস। এবং যে খরচ করে আমরা সাইক্লোন শেল্টার বানাই, একটা সাইক্লোন শেল্টারের পয়সা দিয়ে 32টা ঘর হতে পারে এমন, যেটা সাইক্লোনের পানি উঠবে না, উঁচু ঘর হতে পারে, সিমেন্টের ঘর হতে পারে। এটা আমাদের বুয়েটের ইঞ্জিনিয়াররাই তৈরি করছে, এবং এই পটুয়াখালীতে এটা করা আছে। এই যে আমরা যে কুয়াকাটার কথা বলছি, ওর খুব কাছেই একটা গ্রামে এই ঘরগুলো আছে। সে ঘরগুলো আজকে 4-5টা সাইক্লোন হয়ে গেছে, টিকে আছে, ভালো মতনই আছে। তো এটা সম্ভব, কিন্তু সেটা আমরা করি না বা করতে চাই না। আমরা সবসময় চাই বড় একটা বিল্ডিং হবে, সবাই সেখানে আসবে, সবাই সেখানে থাকবে, ওটা ছবি তোলা যাবে, ওটা ঝামেলা কম। একটা বিল্ডিং বানিয়ে দিলে, ছোট ছোট অনেকগুলো বাড়ি বানাতে গেলে ঝামেলা অনেক বেশি, কাকে দেবো কাকে দেবো না এই ধরনের সিদ্ধান্ত হতে পারে। অতএব আমরা ঝামেলা এড়িয়ে যেটা আমার জন্য সহজ হবে আমি সেটাই সমাধান। এটা মানুষের পছন্দের না, সাইক্লোন শেল্টার মানুষের পছন্দের না, এটা আমাদের বুঝতে হবে। আমরা যেটা বলছেন আপনি আপনার উত্তরে, যে আমরা এখন অনেক আগে থেকে জানি, আর্লি ওয়ার্নিং সিস্টেম অনেক ডেভেলপ হয়েছে। আমরা যেইভাবে আর্লি ওয়ার্নিং পাচ্ছি, আপনি এতে সন্তুষ্ট? মানে না, যথেষ্ট যাদের সময় হাতে রেখে নির্ভুল আর্লি ওয়ার্নিং সিস্টেম আমরা তৈরি করতে পেরেছি কিনা দুর্যোগে? আমরা পেরেছি কিনা সেটা পরে আসি, কিন্তু এখন আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যে তথ্যগুলো দিচ্ছে, সেগুলো যদি আমরা ঠিক মতন বিশ্লেষণ করতে পারি, আপনি নিজে বসে এটা বলে দিতে পারবেন কোথায় ঝড় হবে। এত সহজ হয়ে গেছে জিনিসটা। এখন আমাদের দেশে একটা ব্যবস্থাপনা আছে যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, এবং সেখান থেকে তারা ছাড়া আর কেউ সাইক্লোনের কথা বলতে পারবে না। এবং তারা যখন মনে করবে, তার যখন হবে, যেমন অনেক আগে এটা ফর্ম হয়েছে, কিন্তু সাইক্লোনের ডেফিনেশনে এটা পড়ছে না ততক্ষণ তারা কিছু বলছেন। এবং ওই জন্য দেখবেন যে কোনো ছিল না, হঠাৎ করে 7 নম্বর হয়ে গেছে, হঠাৎ করে আবার 10 নম্বর হয়ে যাচ্ছে। এগুলো মানুষের কাছে তথ্য যাওয়ার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা। আরেকটা বড় কথা হচ্ছে যে আমাদের সাইক্লোনের যে সিগন্যালিং, এটা জাহাজের জন্যে এবং বন্দরের জন্যে, মানুষের জন্য না। এখন ধরেন মংলা পোর্টে এই ঘটনা ঘটবে, এটা আমি বলছি যে মংলা পোর্টে 10 নম্বর, তার মানে শরণখোলার জন্য এটা কি, বা মোরেলগঞ্জের জন্য এটা কি, বা বাগেরহাটের জন্য এটার কি মানে, কত ফুট পানি উঠবে মোরেলগঞ্জের ইউএনও অফিসে, কত ফুট পানি উঠবে শরণখোলার হাই স্কুলের মাঠে, সেটা যদি আমি বলতে পারতাম তাহলে মানুষ সেইভাবে প্রস্তুতি নিত। সে তো জীবনে অনেকে যায় নাই মংলায় 10 নম্বর হবে তো কি হবে, কিন্তু এটাকে মানুষের মতন রিলেট করে বলা সম্ভব যে হ্যাঁ, মংলা একটা সংকটের মধ্যে পড়তে পারে, কিন্তু আশেপাশে যে 5টা বা 10টা উপজেলা আছে সেখানে এতটা পানি উঠতে পারে, এবং এটা সন্ধ্যাবেলায় এত উঠবে। যেমন আমাদের বরগুনার চরগুলো ডুবে গিয়েছে, আমাদের সুন্দরবনের ভিতরে 4 ফুট পানি উঠে গিয়েছে, এটা তো আগেই বলা সম্ভব ছিল।
তো সেটা আমরা স্থানীয়ভাবে এবং স্থানীয় মানুষ যেভাবে রিলেট করতে পারে সেইভাবে আমরা বলছি না বা বলতে পারছি না বা বলতে চাচ্ছি না, যে কোনো একটা কিছু হবে। মানুষ আসলে তথ্য পাচ্ছে না। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা এই নিয়ে আরো আলোচনা করবো। আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে আজকের আলাপে। আমরা যেটা মনে হচ্ছিল যে এই যে আপনি যে এই ঘূর্ণিঝড় রিমালটা অনেক বেশি তার প্রলয়ঙ্কারী রূপ নিয়ে আঘাত আনবে, বলা হচ্ছিল সিডরের পরে অন্যতম বড় একটি দুর্যোগ রিমাল, কিন্তু দেখা গেল ঠিক ততটা মানে ভয়াবহতা অর্জন বা অতটা ভয়াবহতা নিয়ে আসেনি। এর কারণ কি আপনার মনে হয়? ঘূর্ণিঝড়ের কতগুলো আছে, বৈশিষ্ট্য আছে। যেমন যদি খুব দ্রুত আসছে, সে খুব বেশি শক্তি নিয়ে আসবে না, কিন্তু অনেক সময় দেখবেন যে এক সপ্তাহ ধরে তৈরি হচ্ছে, থেমে যাচ্ছে, আবার একটু বাঁকছে, আবার একটু করছে, যেমন আমাদের সিডর যেমন হয়েছিল। সে যত সময় নেবে সে তত শক্তি অর্জন করতে থাকবে। তো সেটা তো এক্ষেত্রে হয়নি। এক্ষেত্রে এটা তৈরি হয়েছে এবং প্রায় 48 ঘন্টার মধ্যে এটা ফল হয়ে গেছে। সে দ্রুত এটা হচ্ছে, দ্রুত হলে সেটা হয়ে যাবে। আর একটা হলো যে রেডিয়াস অনেক বড় ছিল এটার, সেই কারণে প্রায় সারা দেশেই বৃষ্টি হবে এবং হচ্ছে। এটার যে অন্য যে ইমপ্লিকেশন, যেটা আমি শুরুতে বলছিলাম, এটা উপকূলের বাইরের জেলাগুলো যারা তৈরি থাকে না এর ধরনের ঝড় বৃষ্টি, তাদের জন্য অনেক ক্ষতিকর হবে। একটা মানে সতর্ক মানে বার্তা ছিল যে রাজধানীতে ভারী বৃষ্টিপাত হবে আজকে সারাদিন, কিন্তু সেটা হয়নি। সেটা এখনো সময় যায়নি তো আমাদের, এটা আসছে ক্রমশ। যেমন এই একটা সূত্র থেকে বলছিল যে প্রথমে এটা খুলনা এবং খুলনা বিভাগে, তারপর বরিশাল বিভাগে, এরপরে ঢাকা বিভাগে এবং কুমিল্লা বিভাগে, তারপরে খুলনার সাথেই তারা যশোরকে ধরেছে। এইভাবে এটা যাবে, এখন পর্যন্ত সেইভাবেই আগাচ্ছে। কিন্তু কিছু কিছু নিম্নাঞ্চল, যেমন যেখানে মানুষ, যেমন বরগুনায় অনেক জায়গা থেকে মানুষ এখন সরে আসছে, তারা ঘর বাড়ি ছেড়ে চলে আসছে, তাদের রান্না বান্না বন্ধ হয়ে গেছে। একটু বিকেল থেকেই তাদের শুরু হয়েছিল। ওরা এমনিই ছিল নিচু জায়গায় বসবাস করতে, নিচু জায়গায় পানি। বৃষ্টির ক্ষেত্রে বলা হচ্ছিল 300 সর্বোচ্চ 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে 3 দিন ধরে। 3 দিন ধরে, হ্যাঁ, পুরোটাই তারা এখনো বলা যায় না যে একদিনে 300 হবে। এই অবস্থা দেখে কি মনে হচ্ছে অতটা বৃষ্টি বোধহয় বৃষ্টি হবে? বৃষ্টি এখনো সময় যায় না, বৃষ্টি হবে হয়তো 300 মিলিলিটার 3 দিন ধরে না হলেও কিছু বৃষ্টি হবে। এবং উপরের দিকে বৃষ্টিটা বেশি হবে, বিশেষ করে যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া এসব অঞ্চলে সম্ভাবনা বেশি। যেমন পশ্চিমবঙ্গের অংশে যে নদিয়া, যেটা কুষ্টিয়ার কাছাকাছি, সেখানে বৃষ্টি শুরু হয়েছে। এবং পশ্চিমবঙ্গের যে সুন্দরবন, সেখানে যে তারা ছবি দেখাচ্ছে লাইভ, সেখানে তো বেড়িবাঁধের উপর দিয়ে পানি যাচ্ছে, দু এক জায়গায় তারা দেখিয়েছে। তো সেটা ওই অংশটা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার, মানে হিট করার সম্ভাবনা বেশি, এবং করছেও তাই। সেখানে আমাদের সুন্দরবনটা, তাই বা আমি বলি কিভাবে, যেমন ধরেন আপনার আমাদের অংশে 4 ফুট পানি উঠেছে। আমি বলতে চাই সুন্দরবনের ক্ষয়ক্ষতি হতে পারে, পানি উঠেছে। এবং সুন্দরবন তো ম্যানগ্রোভ ফরেস্ট, তার এই ধরনের একটা, তারা যেটা বলছে যে আমাদের প্রাণী যারা আছে সুন্দরবনে, যে বন্য প্রাণী আছে, তাদের কোনো ক্ষতি হবে না। এটা আমাদের ফরেস্টাররা বলেছেন, বিকেলবেলায় বলেছে যে তারা এমনি, এবং বন্য প্রাণীদের নিজেদের একটা ব্যবস্থাপনা আছে, তারা বুঝতে পারে যে কোন দিক দিয়ে আসছে, যেটা হবে। যেমন আপনার যখন হয়েছিল, এই খুব বড় জলোচ্ছ্বাস হয়েছিল 4-5 বছর আগে, এবং আন্দামানে যারা যে প্রাণীগুলো ছিল তারা কেউ মরেনি, মানুষ মারা গেছে কিন্তু প্রাণী মরে নাই। তারা তাদের মতন করে তারা বেঁচে গেছে। তারা আলাদা, তাদের অভিযোজন ক্ষমতা, তাদের সেটা আছে, তারা সেটা বুঝতে পারে, এবং তারা নিজেদের ভিতরে আবার খবর বিনিময় করে। এটা তাদের ব্যবস্থাপনা। এবং আমাদের যে কিছু কিছু উঁচু জায়গা তৈরি করা হয়েছে যেখানে এরা গিয়ে আশ্রয় নেবে, সেই জায়গাগুলোতে অনেক প্রাণী এসে আশ্রয় নিয়েছে। আমাদের এইটাই হলো ব্যাপার। এখন গাছ হয়তো কিছু পড়তে পারে যদি বাতাস হয়, বাতাস এখনো পর্যন্ত ওরকম প্রবলভাবে নাই। বাতাস 65-60
এতে খুব গাছ পড়বে না। আপনার যে খবর দেখা গেল সর্বোচ্চ 90 পর্যন্ত, কিন্তু আমরা যে কলাপাড়ার যে ছবি দেখলাম ওখানে অনেক গাছ পড়েছে সেরকম ছবি নাই, এবং যে দোকানগুলোর কথা বলছে এগুলো অস্থায়ী দোকান, এটা ভেঙে যাওয়ার কথাই। আমাদের আরেক সহকর্মী আছেন সাতক্ষীরার শ্যামনগরে, হাসান রাজীব, আমরা একটু তার সাথে যুক্ত হতে চাই। রাজীব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের বলবেন কি যে সাতক্ষীরায় বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে? রেমালের প্রভাবে দুপুরের পরে যে জোয়ারটি ছিল সেই জোয়ারে বেশ কিছু পয়েন্ট ছাপিয়ে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করেছে, এমন তথ্যটি আমরা পেয়েছিলাম। তবে রাতের জোয়ারের যে খবরটি আমরা পেয়েছি, গাবুরা ইউনিয়নের নির্মাণাধীন যে বাঁধ ছিল সেই বাঁধের পাশে একটি রিং বাঁধ ছিল, সেই রিং বাঁধটি ভেঙে সেখানে কিন্তু নিম্নাঞ্চল, সেখানে একটি গ্রামের সেই নিম্নাঞ্চলটি প্লাবিত হয়েছে। এছাড়া আরও 2টি পয়েন্টে সেখানে কিন্তু ভেঙে গিয়েছে এমন তথ্য আমরা পেয়েছি। তবে মূল যে পানি উন্নয়ন বোর্ডের যে বেড়িবাঁধ সেটি ভাঙেনি, পাশেটি যে রিং বাঁধ ছিল সেই রিং বাঁধটি মূলত ভেঙেছে। এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে ওই যে গাবুরা ইউনিয়নটিতে সেখানে মোট 27 কিলোমিটার একটি বাঁধ রয়েছে, সেই বাঁধের মেগা প্রকল্পের একটি কাজ চলমান, যেটির 15% কাজ মাত্র শেষ হয়েছে, বাকি কাজগুলো কিন্তু এখন বাকি। এবং এই যে বাকি অংশের মধ্যে থেকেই এই বাঁধগুলো ভেঙেছে, এবং এখানে মূলত প্রধান যে বাঁধ সেটি না ভাঙলেও পাশের যে রিং বাঁধগুলো সেটি ভেঙেছে। এছাড়া এখানকার বুড়িগোয়ালি যে ইউনিয়ন, বুড়িগোয়ালি ইউনিয়নের দুর্গাবাড়ি নামক যেটি স্থানের আগে থেকেই ক্ষতিগ্রস্ত এলাকা, আগে থেকে ঝুঁকিপূর্ণ এই দুর্গাবাড়ি এলাকাটি, দুর্গাবাড়ি এলাকার যে বাঁধ ছিল সেটি কিন্তু জিও ব্যাগ দিয়ে মুড়িয়ে রাখা, সেই বাঁধ জিও ব্যাগের উপর দিয়ে পানি চলে এসেছে, জিও ব্যাগ পার হয়ে সেখান থেকে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করেছে এমন তথ্য পেয়েছি। এছাড়া বিস্তীর্ণ এলাকার যে সাতক্ষীরার উপকূলীয় এলাকার যে বাঁধ রয়েছে, প্রায় 300 কিলোমিটার বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের 21টি পয়েন্ট রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ, এবং এই 21টি পয়েন্টের প্রায় 10 কিলোমিটার একটি বিভাগের আওতায় এবং অপর একটি বিভাগের আওতায় 5 কিলোমিটার, মোট 15 কিলোমিটার বাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে। সেই বাঁধগুলো তারা মেরামতের জন্য গতকাল থেকে কাজ করছিলেন, আজকেও তারা সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ দুপুরের জোয়ারের পরেও তারা কিন্তু কাজ করেছেন, আমাদেরকে এমনটি বলেছে। তবে রাতের যে জোয়ার, সেই জোয়ার আসলে কতটুকু এই বাঁধ সহ্য করতে পারবে বা এই বাঁধ টেকসই হবে সেটি আসলে তারা বলতে পারছেন না। যদি রাতের জোয়ারে পানির চাপ বাড়ে বা ঘূর্ণিঝড় রেমালের যদি গতিপথ এই পথ হয়, সেক্ষেত্রে এই সমস্ত বাঁধের কোথাও কোথাও ভেঙে যেতে পারে, এমনটি কিন্তু শঙ্কা করা হচ্ছে। স্থানীয়রাও কিন্তু সেই শঙ্কায়, যারা বেড়িবাঁধের পাশে যারা মূলত বসবাস করেন সেই মানুষগুলোই কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, বাকি কোনো এলাকার মানুষকে কিন্তু আমরা আশ্রয় কেন্দ্রে পাইনি। মূলত শুধুমাত্র বেড়িবাঁধের পাশে ক্ষতিগ্রস্ত যে সমস্ত বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের পাশের মানুষরাই আমরা সাইক্লোন শেল্টারগুলোতে দেখেছি। তো এই হচ্ছে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের সবশেষ তথ্য। হাসান রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। তো আমরা শুনলাম যে সাতক্ষীরার অবস্থা কি, আপনি এই যে বেড়িবাঁধগুলোর কথা বলছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাতে আরও শঙ্কা আছে বেড়িবাঁধ রাতের জোয়ারে সেটা কতটা ক্ষতির মুখে পড়বে আমরা ঠিক জানি না। তো যতটুকু আমরা সর্বশেষ তথ্য পেলাম, এর ফলে কি ক্ষতি হতে পারে ওই অঞ্চলে? ক্ষতি হওয়ার চাইতে বড় যেটা উনি বললেন সেটা নিশ্চয়ই সত্যি বলেছেন, এবং এটা খুবই উদ্বেগজনক ব্যাপার। এই বছরে ওই সাইক্লোনের সিগন্যাল হওয়ার পরে তারা মেরামত করতে গেছে, এবং বলতে তারা এর মধ্যে বৃষ্টির মধ্যে মেরামত করতেছে। আর বুঝেন মেরামত কি হবে, এটা তো বোঝা যায়। এ বছরে আমরা সবচেয়ে লম্বা খরার সময় পেয়েছিলাম, যখন এই ধরনের কাজ করা যেত। এখন যদি করে, এখন যদি টাকা পেয়ে থাকে তাহলে তখনও টাকা ছিল, তাহলে তখন কেন করেনি? 15 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বলছি, এবং এটা করেনি পটুয়াখালীর জেলা প্রশাসক যখন মিটিং ডেকেছিল গতকালে, তখন ওখানকার যিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আছেন তিনি বলছেন যে আমাদের সব ঠিক আছে, 10 কিলোমিটার নিয়ে একটু চিন্তা আছে। 10 কিলোমিটার নিয়ে কেন চিন্তা থাকবে, কেন সেটা আগে করা হয় নাই? এরকম প্রত্যেক জায়গায় 10, 15 বা 20 কিলোমিটার, এবং বাঁধের যেটা নিয়ম, যদি একটু জায়গা থাকে যেটা নাজুক, সেখান থেকে যখন পানি ঢুকবে তখন সব জায়গায় পানি চলে যাবে, এটা ভেঙে ফেলবে তারা। তো এইটা একটা বড় গ্যাপ আমাদের। কেন এই 10 নম্বর বা 7 নম্বর হওয়ার পরে উনি লোকজন নিয়ে মেরামত করবে এবং বলবে আমরা দিন রাত পরিশ্রম করতেছি, আমরা কাঁদে ফেলবো এগুলো শুনে, কিন্তু মানুষের চোখ দিয়ে তো পানি বেরোবে না, তখন তো তারা দেখবে। এবং আপনি দেখেছেন উনি যে গাবুরার কথা বললেন,
সেসব জায়গায় মানুষ রাত দিন পরিশ্রম করেছে এবং ঈদের সময় গত 2-1 বছর আগে দেখেছি তারা ঈদের নামাজ ওইখানেই পড়েছে, তারপরে তারা ভাটার সময় একসাথে 3000-4000 মানুষ গিয়ে বাঁধ রক্ষার কাজ করেছে এবং বাঁধ বেঁধেছে। তারা এত মানুষের উৎসাহ আছে, তার উৎসাহ মানে কি তার নিজের বাঁচার জন্য এটা দরকার। সেই মানুষকে কেন আমরা মোবিলাইজ করি না, কেন আমরা তাদের হাতে বাঁধের এই নির্মাণ এবং এইটা শুধু দায়িত্ব না, নির্মাণ না, তারা যেন বাঁধটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটা তারা নেয়। তারা তখনই নেবে যখন সে বাঁধের মালিকানা পাবে। বাঁধের মালিকানা হওয়া উচিত স্থানীয় জনগণের, এটা পানি উন্নয়ন বোর্ডের মালিকানায় থাকা উচিত না। তাহলে পানি উন্নয়ন বোর্ড শুধু কারিগরি সহযোগিতা দেবে, যেখানে তার টাকা দরকার সেখানে টাকা দেবে, কিন্তু মানুষ এটা বাঁধবে। আমাদের দুটো খুব বড় উদাহরণ আছে, যেটা 91 সালে বেড়িবাঁধে যাবে মানুষ বসতি স্থাপন করে, এটা কি বেড়িবাঁধের জন্য? সেই জন্য আমি বলছি আমাদের দুটো উদাহরণ আছে হাতের কাছে। 91 সালের পরে এই পদ্ধতিতে করা হয়েছিল যে মানুষকে সম্পৃক্ত করে, এই পানি উন্নয়ন বোর্ডই করেছে, বাইরে থেকে কেউ এসে কোনো ফেরেস্তা এসে করে নাই, তারাই করেছে। চরফ্যাশনে একটা বাঁধ আছে, আর একটা বাঁধ ছিল আমাদের লক্ষ্মীপুরে চলার একজেন্ডারে। এই দুটো বাঁধ এখনও টিকে আছে, কারণ সেগুলো মানুষ ওন করে, ডিজাইনেই তারা ছিল, বাঁধ নির্মাণের সময় তারা ছিল, এবং তারপরে বাঁধটা তাদের কাছে লিজ দেওয়া হয়েছিল, তারা ওখানে গাছ লাগাবে, রক্ষণাবেক্ষণ দায়িত্ব হবে, এবং তারা বাড়িঘর করে ওখানে আছে, একটু ভালো আছে এখনো। এইটা যে একটা মিথ যে মানুষ যদি বাঁধের উপর থাকে বাঁধ নষ্ট করে ফেলবে, সে করবে না, কারণ সেটা তার জীবন মরণের ব্যাপার, এবং সে দেখবে ইঁদুর কোথা দিয়ে ঢুকছে, সে ইঁদুরটাকে প্রতিহত করবে, এবং মানুষকে এটা ছেড়ে দিতে হবে, মানুষের এটা তার, সে যেন ওন করে জিনিসটা, তাহলে বাঁধ টিকবে। আমাদের আরো একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে আজকের আলাপে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের সিডর হচ্ছিল কিন্তু 15 নভেম্বর, আমরা মানে সেই সময়, আর আমরা এই মৌসুমে এবারই প্রথম বড় ধরনের দুর্যোগ মোকাবেলা করলাম। এই যে মে মাস আমাদের দুর্যোগের সময় আছে, আরও দীর্ঘ সময়। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের পরিমাণ বেড়ে গেছে কিনা আপনাদের পর্যবেক্ষণ কি বলে? না, জলবায়ু পরিবর্তন তো এখন একটা বাস্তবতা, এটা হচ্ছেই, এবং আমরা ধরেন আমাদের ভিতরে আগে একসময় দূরের বিষয় মনে হতো, এখন আর দূরের বিষয় না। আর একটা হলো আমাদের যে এখন একটা প্রবণতা দেখা দিচ্ছে যে আমরা সবকিছু জলবায়ু পরিবর্তনের ব্যাগের উপরে ফেলে দিচ্ছি, যে এটাই দোষী হচ্ছে, অতএব আমার কিছু করার নাই। এই যে আমার বেড়িবাঁধটা যদি ঠিকমতো মেরামত হতো, তাহলে তো মানুষ খুশির সাথে সে থাকতো, পাকা আছে, সে তো সেটা আমরা করতে পারি নাই, এটা তো আমাদের মানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো নিজেরা ধ্বংস করেছি। এই চিংড়ি চাষ করার জন্যে এটা ফুটো করে লবণ পানি নিয়ে আসছি, এবং দুটো জিনিস হয়েছে, আমার বাঁধটা অমজবুত হয়ে গিয়েছে, ভঙ্গুর হয়ে গিয়েছে, আর আমি যে পানিটা ঢুকালাম পরে আমার নিচে যে পানির স্তর আছে সেখানে লবণ পানিটা ঢুকে যাচ্ছে। তো এইটা এখন আপনি যদি বলেন লবণাক্ততা বেড়ে গিয়েছে, তার জন্য জলবায়ুর অবশ্যই একটা ভূমিকা আছে, কিন্তু মানুষের যে কাজগুলো অনেক বড়, অনেক বড়, আমরা এটা নিয়ে কোনো কথা বলছি না। যেমন ধরেন এখনো পর্যন্ত আমাদের একটা ধারণা হচ্ছে যে ঢাকা শহরের ড্রেনেজ সিস্টেম ঠিক করতে হবে, নাহলে পানি হয়তো বা ঠিক আছে, কিন্তু ড্রেনেজ সিস্টেম নতুন করে তৈরি না করেও এই যে পানিটা আটকে যায় সেই পানিটা আমরা মাটির নিচে পাঠিয়ে দিতে পারি। পাঠিয়ে দিয়ে এটা খুবই জরুরি। আমাদের ঢাকা শহরের মাটির নিচে কিন্তু শুকনো পানি নাই, এবং প্রত্যেক বছরে এটা আরও নিচে যাচ্ছে। আরও যে সমস্ত বাড়িতে ডিপ টিউবওয়েল আছে তারা জানে যে প্রত্যেক বছরে এটা তার আরও নিচেই যেতে হয় পানিটা আনার জন্য। এটা কতদিন যাবে, কত দূর যাবে পানি আনার জন্য, এটা শুধু ঢাকা শহরে না, সমস্ত মফস্বল শহরে, সমস্ত জেলা শহরে এখন সাবমার্জেবল পাম্প দিয়ে পানি উঠানো হচ্ছে। এবং আমি যখন পানি উঠাচ্ছি তখন আমার পাশে যে হ্যান্ড পাম্পটা ছিল সেটা দিয়ে আর পানি উঠছে না। এখন এটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি কি জলবায়ু পরিবর্তনকে দায়ী করব? না, আমাদের এই যে বৃষ্টির পানিটা মাটির নিচে পাঠানোর কোনো ব্যবস্থা করব, পুনর্ভরণের। হ্যাঁ, এটা খুব সহজে কম খরচে করা যায়। আমাদের শহীদুল্লাহ হলে
তারা করেছে। এবার দেখেছেন ঢাকায় যখন বৃষ্টি হলো, অসময়ে বেশি বৃষ্টি হলো, ঢাকার প্রায় সমস্ত নতুন হলগুলোতে পানি উঠেছিল। ইউনিভার্সিটি শহীদুল্লাহ হল যেটা ঐতিহাসিকভাবে ঢুকে যেত, সেখানে পানি উঠে নাই, কারণ তারা ম্যানেজ করে ফেলেছে। তারা পানিটার নিচেই যাওয়ার একটা ব্যবস্থা করেছে, কম খরচে খুব ভালো একটা ব্যবস্থা তারা গড়ে তুলছে। এটা একটা উদাহরণ, এবং এইটা আসলে সব জায়গায় এটা করা উচিত। ঢাকা শহরের পানিটা যেন চট করে নিচে চলে যেতে পারে সেই ব্যবস্থাপনা করা উচিত। এমনকি রাস্তার নিচেই আমরা বড় বড় শুধু ঢাকা কেন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার একটা বড় দুর্বল জায়গা হচ্ছে পানি ব্যবস্থাপনা। পানি ব্যবস্থাপনা আমরা করতে পারছি না। যেসব জায়গায় নগরায়ণ হচ্ছে বা প্রতিটি নগরী প্রধান সমস্যা জলাবদ্ধতা, ঢাকাতে চট্টগ্রামে পানি ব্যবস্থাপনা তো মানে অনেকেই করে দেখিয়েছে বিশ্বে, এটা তো রকেট সায়েন্স না। আমরা পানি ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনার এই অংশটাই কেন তো দুর্বল থেকে যাচ্ছি? আমাদের কোন জায়গাটা সবল বলেন? আসলে যদি আমরা করতে না চাই, আমাদের নিয়তে যদি গন্ডগোল থাকে, তাহলে এটা হবে। আমাদের মাটির নিচে পানিতে আর কোনো ভবিষ্যৎ নেই। আমাদের এখন সারফেস ওয়াটারটাকেই ধরতে হবে, কারণ মাটির নিচে আমরা গিয়েছিলাম যখন, তখন বলা হয়েছিল যে তোমাদের পেটের প্রায় সব লোক মরে যাচ্ছে, অতএব তোমরা আর উপরের পানি খেও না, মাটির নিচে পানি খেও। খুব ভালো প্রস্তাব, কিন্তু কেউ দেখে নাই যে মাটির নিচে কি আছে, আর্সেনিক আছে কিনা। এখন এমন কোনো শহর নাই, জেলা নাই যেখানে আর্সেনিক নাই। সেই জায়গাতেই আর্সেনিক নাই যে জায়গার টিউবওয়েলটা এখনও পরীক্ষা করা হয় না। অতএব ওইখানে আমার আর ভবিষ্যৎ নাই। কিন্তু আমাকে রিচার্জের ব্যবস্থা করতে হবে যাতে সেটা কিছুটা নিউট্রাল হতে পারে। সেই সাথে আমার সারফেস ওয়াটার ম্যানেজমেন্টে যেতে হবে। ঢাকা শহরে যে বৃষ্টি হয় বা দেশে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি যদি আমরা ঠিক মতন ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমার পানির অনেক সাশ্রয় হবে এবং সেই পানি দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। শুধু তাই নয়, আমাদের অপচয়টাও বন্ধ করতে হবে। আমরা পানি খুব বেশি অপচয় করি, যেটা দরকার না সেইখানেও আমরা ব্যবহার করি। ধরেন বোতলে পানি যেমন আছে, যখন গেস্টরা আসলো সকলকে ছোট ছোট একটা করে বোতল দিল এবং বোতলের পানি সে ঢাকনাটা খুলে 2টা ঢোক খেয়ে রেখে দিল, ওই পানিটা তো আর কেউ খাবে না, পানিটা ফেলা গেল। এই যে আমরা পানি নষ্ট করছি প্রতিদিন, আপনি যদি হিসাব করেন কত কত লিটার পানি আমরা ইয়ে করছি, এবং আমরা ফ্লাশ করি যে পানিটা, সেটাও তো ওয়াশার পিউরিফাইড পানি, এবং একবার ফ্লাশ করলে যত পানি বেরিয়ে যায়, আমি সারাদিন অত পানি খাই না। সেখানে আমি অন্য পানি ব্যবহার করতে পারি, বৃষ্টির পানি ব্যবহার করতে পারি। তো আমাদের এই ক্যালকুলেশনগুলো করা উচিত, এবং প্রত্যেকটা হাই রাইজে বিল্ডিংয়ে বাধ্যতামূলকভাবে বৃষ্টির পানি ধরে রাখার একটা ব্যবস্থা করা উচিত। নাহলে পরে সেই বিল্ডিং প্ল্যানটা পাশই হবে না, নাহলে তার সাথে কোনো পানির সংযোগ দেওয়া হবে না, বিদ্যুতের সংযোগ দেওয়া হবে না। এটা যদি করতে পারে, এটা করা সম্ভব। এটা আমাদের যে মেয়র সাহেবরা আছে তারা খুব শক্তিশালী, তো তারা ডেঙ্গুকে ভয় পায় না। নিম্নাঞ্চলের মানুষরা, যেই উপকূলের পার্শ্ববর্তী নিম্নাঞ্চল মানুষরা যে প্লাবিত হচ্ছে, তাদের এই প্লাবন থেকে রক্ষা পাওয়ার উপায় কি আমরা বের করতে পারি? বেড়িবাঁধকে খুব শক্ত করে করতে হবে, এবং আমাদের 60-এর দশকে বেড়িবাঁধ তৈরি হয়েছিল। সেই বাঁধগুলোকে যদি আমরা রক্ষণাবেক্ষণ ঠিক মতন করতে পারি এবং একটু উঁচু করতে পারি, আমাদের উঁচু করতেই হবে, কারণ জলবায়ু পরিবর্তনের কারণে সি লেভেল বাড়ছে, এবং যখন জলোচ্ছ্বাস হবে, এটা ধরেন খুব সামান্য, এখনই বলছে পানি উপচে পড়ছে, তার মানে বাঁধটা অতটা উঁচু ছিল না যেটা করা উচিত। এটা পশ্চিমবঙ্গের যে ছবি আসছে, সেটা তো না এখন বাড়ানো উচিত, অবশ্যই বাড়ানো উচিত, এবং এটা অন্তত 2-3 ফুট বাড়াতে হবে, উঁচু করতে হবে, এবং সেইটার একটা ক্যালকুলেশন সব জায়গায় একই রকম বাড়াতে হবে তা কিন্তু না, অবস্থা বুঝে এটা বাড়াতে হবে। এটা আমাদের খুব দ্রুততার সাথে এই পরিকল্পনাটা করতে হবে, প্রায়োরিটি দিতে হবে এটাতে। আমাদের আরেকটা বিরতি না শোনা আছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে আজকের আলাপে। যে কোনো দুর্যোগে দেখা যায় যে সবচেয়ে বেশি ক্ষতি হয় যেসব খাতে, তার ভিতর কৃষি খাত অন্যতম। যেহেতু আমরা কৃষিপ্রধান দেশ, যেখানেই দুর্যোগ হোক না কেন কৃষির প্রভাব পড়বেই। তো যে অঞ্চল দিয়ে আমরা ক্ষয়ক্ষতি তো পুরো চিত্র এখনো পাইনি, তো ধারণা করছি যেসব জায়গায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল সেসব জায়গায় কৃষির কিছু ক্ষতি হবেই। তো এই কৃষির ক্ষতি কতটুকু বা কত ব্যাপক হবে বলে আপনার ধারণা, এবং এই ক্ষতি থেকে বাঁচতে কৃষকদের কি প্রণোদনা সরকার দিতে পারে বা সরকার তাদের জন্য কি করতে পারে? এখন যেটা হবে, যেটা আমাদের সাতক্ষীরা সংবাদদাতা বলছিলেন, যে অনেক জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে বা
পানি ঢুকে যাচ্ছে ভিতরে, উপচে আসছে অনেক জায়গায়। এখন ধরেন আমাদের প্রধান যে কাজটা করা দরকার হবে সেটা হচ্ছে এই পানিটা বের করে দেওয়া। কারণ আমাদের যে বেড়িবাঁধ এবং ব্যবস্থাপনায় যে জলকপাট ছিল, জলকপাটগুলা বেশিরভাগ জায়গায়, যেমন বললেন যে বেড়িবাঁধ অনেক জায়গায় ভঙ্গুর আছে, অনেক জলকপাট আসলে কাজ করে না। এবং জলকপাটের রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব ছিল সেই মানুষগুলার আর এখন চাকরি নাই, তারা ওখানে নাই। তখন বলা হয়েছিল যে স্থানীয় জনগণ এটা ম্যানেজ করবে, কিন্তু স্থানীয় জনগণকে বললেই তো আর হবে না, তাদের এটা শেখাতে হবে, বুঝাইতে হবে কিভাবে তারা এটা করবে। এটা ব্যবস্থাপনা ভালো না। পানি একবার ঢুকে গেলে ওই পানিটা বের করার কোনো উপায় নাই। কারণ সামনে আমন ধানের সিজন আসছে, আমন ধান তার লাগাবেই, এবং এটা যেহেতু রেনফিড সস্তা হয়, মানুষ লাগানোর চেষ্টা করবে। তার আগে এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে, যে পানি যদি ঢুকে যায় পানিটা বের করে দেওয়ার, এটা আমাদের প্রধান কাজ হবে। আরেকটা যেটা আশঙ্কা হচ্ছে, এখন যদি সাইক্লোনটা প্রলম্বিত হয় তাহলে আমাদের উপরের অঞ্চলে, যেটা উপকূলীয় জেলা নয়, সেই জেলাগুলোতে ফসলের যে ক্ষতি হবে, ফলের যে ক্ষতি হবে, কলার বাগানগুলোর যে ক্ষতি হবে, সেটা আমাদের। আপনি বলছেন যে কুষ্টিয়া যশোরে অধিক বৃষ্টি হতে পারে? হ্যাঁ, বৃষ্টি হতে পারে এবং বাতাস হবে অনেক বেশি। কারণ আমরা আগের দুটোতে তাই দেখেছি, মানে আমপান এবং পরে আয়েশ বলে যেটা হলো 21 সালে এবং 20 সালে যে আমপান হলো, তার পরবর্তীতে আমরা এই জায়গাগুলোতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু যেহেতু এটা প্রায়োরিটি এলাকা ছিল না, সেই জন্যে তাদের রিলিফও ছিল না, সতর্কবার্তাও তাদের দেওয়া হয়নি। এবারও একই জিনিস হয়েছে, তাদেরকে ওইভাবে জানানো হয় নাই। যদি জানতে পারতো তাহলে হয়তো কিছু রক্ষা করতে পারতো। যেমন পশ্চিমবাংলায় তারা আম পেড়ে ফেলেছে অনেক জায়গায়, যাতে ঝড় আসার আগেই আমগুলো তারা যেগুলো খাওয়া যেতে পারে, সেই ধরনের একটা ইয়ে ছিল। আর যেটা প্রণোদনার কথা বললেন, প্রণোদনা তো এখন আসলে কৃষকের কাছে আর পৌঁছায় না। এখন যে ভূমি ব্যবস্থাপনা হয়েছে তাতে যিনি চাষ করেন ওই জমিটা তার না, কিন্তু আপনি যখন প্রণোদনা দিবেন, যার জমি তাকেই তো দিবেন, তার নাম আছে, খাতায় আছে, আপনি তাকেই দেবেন, সে তো ডবল বেনিফিটেড হবে। সে তো আমার কাছ থেকে জমিটা লিজ দিয়ে টাকা সে অ্যাডভান্স নিয়ে গেছে, আবার ক্ষতি হলো তখন আমি ক্ষতিগ্রস্ত হলাম, কিন্তু টাকাটা পাবে সে। সেই জন্য প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনাগত একটা দেখা উচিত, যে লিজ নিয়েছিল সে যেন পায়, যে এবং সে যেন পরবর্তীতে ধান বা যেটাই সে করুক সে যেন সেটা করতে পারে। এই তথ্য কিন্তু আমাদের ইউনিয়ন লেভেলে যারা কৃষি কর্মকর্তা আছেন, অ্যাসিস্ট্যান্ট অফিসার বলে, এগ্রিকালচার অফিসার আছেন, তারা কিন্তু এই তথ্যটা জানেন যে কে আসলে চাষ করেছে এবং কে কত টাকা ইনভেস্ট করেছে, কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এটা করা সম্ভব যদি তাদেরকে করা যায়। আর এই ব্যবস্থাপনাটার বিরুদ্ধে আমাদের একটু সোচ্চার হওয়া উচিত, যে না, জমি যে লিজ নিচ্ছে তারও একটা অধিকার, সেখানেও অ্যাডভান্স দিবে টাকা, তাকে তো ঋণে সে জর্জরিত হয়ে যায়। সে একবারে লিজের টাকা অ্যাডভান্স নেয়, তারপরে সে আবার এই যে ইনপুটগুলো কেনার জন্য, এই সার, বীজ, পানি, এগুলো কেনার জন্য তাকে আবার ঋণ নিতে হয়। ফলে কৃষি ক্রমশ একটা জটিল ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা সাধারণ মানুষের আওতার মধ্যে নাই আর কি। মৎস্য এবং পশু সম্পদে কি প্রভাব পড়বে এটা? কারণ দক্ষিণাঞ্চলে মাছের চাষ হয়, আমরা হ্যাঁ, মাছের যদি পানি ঢুকে যায়, মাছের ঘেরগুলো অনেক জায়গায় ভেসে যেতে পারে। আমার মনে হয় না সেটা তেমনভাবে হবে এবার, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে। তবে ওই লবণ পানি ঢুকে যাবে এবং সেটাকে একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। আমাদের আলোচনা আমরা প্রায় শেষের দিকে। আমি আপনার কাছে শেষ জানতে চাই যে আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা, আমরা শুরুতে আলোচনা করলাম, বাট মানে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা সময়ের সাথে এর কোনো পরিবর্তন আমাদের প্রয়োজন হবে কিনা, আর বর্তমান যে ব্যবস্থায় আমরা দুর্যোগকে ব্যবস্থাপনা করছি সেখানে মূল চ্যালেঞ্জটা কোথায়? মূল চ্যালেঞ্জ হলো মানুষকে জানানো এবং তার ভাষায় তাকে জানানো। ওই যে আমি বললাম যে স্থানীয় মানুষ যেটা জানে না, এটাকে তার মংলায় এত হবে বা পতেঙ্গায় এরম ঝড় হবে বা চট্টগ্রাম বন্দরে এত হবে, সে বসে আছে শরণখোলায়, সে বসে আছে পুটিয়ায়, সে কিভাবে জানবে এটা তার এলাকায় কতটুকু আসবে? সেটা আমাদের খুব পরিষ্কার করে বলতে হবে। এবং এতগুলো সিগন্যাল নম্বরের দরকারও নাই। জাহাজের জন্য হলে সেটা জাহাজের মালিকদের বললো, কিন্তু সাধারণ মানুষের জন্য 3টা বা 4টা থাকা বোধগম্য ভাষায় 3-4টার বেশি তো হওয়ার দরকার নাই। আমাদের যেমন পতাকা যে টাঙায়, 3টে পতাকা টাঙায়, তখন যদি আমরা এটাতে মেসেজটা দিতে পারি 3টে পতাকা দিয়ে, তাহলে আমি 3টা সিগন্যাল নম্বর দিয়ে কেন পারবো না? এইখানে আমাদের আসলে কাজ করতে হবে এবং এটাকে ডিমিস্টিফাই করতে হবে, সাধারণ মানুষের বোঝার মতন করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের সিপিবি যে ব্যবস্থাপনাটা আছে, যেখানে ভলেন্টিয়াররা মূলত কাজ করেন,
সেখানে ইয়াং ছেলে মেয়েদের আকৃষ্ট করতে হবে। এখন যেটা আমরা পাচ্ছি না, এখন সিপিপির ভলেন্টিয়ারদের গড় বয়স 50+। তো এখানে হবে না। আমার নতুন মানুষকে নিউ ব্লাড না আসলে এই ব্যবস্থাপনাটা একসময় ভেঙে যাবে। গহর নাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।